আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচার সংবর্ধনা, প্রবাসীদের সাথে মতবিনিময়, কারাবন্দীদের মুক্তি আর শ্রম বাজার নিয়ে মালয়েশিয়া সরকারের সাথে আলোচনার আশ্বাস। আসতে পারছে না, একটি সমস্যা হয়তো তৈরি হয়ে আছে। আমরা তাদের সাথে আলোচনা করব, ওনাদের সাথে যে এই সমস্যাটা আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি। চাঁদাবাজি সহ নানা অনিয়মের অভিযোগে নারায়ণগঞ্জ ৩ আসনের এমপি পুত্র সজীবকে ডিবিতে জিজ্ঞাসাবাদ, যুবদল থেকে বহিষ্কার। বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জ ও রংপুরের নিম্নাঞ্চল প্লাবিত, বন্ধ সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র। বিপক্ষে আর্জেন্টিনার আক্রমণ ভাগে দেখা যেতে পারে আলভারেজ গঞ্জালেসকে। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। শ্রমবাজার খুলে দিতে মালয়েশিয়া সরকারের সাথে জোর আলোচনার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুরে প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় তিনি জানান, কারাবন্দী ২,০০০-এর বেশি অভিবাসীর মুক্তির ব্যাপারেও কথা হবে। এ সময় প্রবাসীদের সামনে বর্তমান সরকারের সামাজিক কর্মসূচির ব্যাখ্যা দেন প্রধানমন্ত্রী। বলেন, তার সরকার দক্ষ জনশক্তি তৈরি করতে অতিরিক্ত ভাষা শিক্ষা সহ নানা কর্মসূচি নিয়েছে। প্রায় ১২ বছর পর মালয়েশিয়া তারেক রহমান, এবার তার সফর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে। স্থানীয় সময় রাত ৯টায় স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে প্রথম বিদেশ সফর কুয়ালালামপুরে পৌঁছান সরকার প্রধান। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী। লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় তাকে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে শাংগ্রিলা হোটেলে যান তিনি, মত বিনিময় করেন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে। মালয়েশিয়ার শ্রমবাজার ও অভিবাসন প্রত্যাশীদের নিয়ে দেশটির সরকার প্রধানের সঙ্গে সোমবার আলোচনার প্রতিশ্রুতি দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমাদের দেশ থেকে এখানে মানুষ আসতে পারছে না, কাজ নিয়ে, জব নিয়ে এখানে আসতে পারছে না, একটি সমস্যা হয়তো তৈরি হয়ে আছে। আমরা তাদের সাথে আলোচনা করব, ওনাদের সাথে যে এই সমস্যাটা আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি। এটি যেরকম একটা আছে, একই সাথে আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে যারা বিভিন্ন কারণে, তাদের অনিচ্ছাকৃত কারণ হোক, বিভিন্ন কারণে অনেকেই বিভিন্নভাবে এই দেশের আটকে আছেন। দেশের শিক্ষা, দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তা খাত নিয়ে বর্তমান সরকারের চলমান কর্মসূচি ও পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। আমাদের দেশের প্রায় ১.৫ কোটি মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে আছে। এই ১.৫ কোটি মানুষগুলো সাধারণত কি ধরনের কাজ করছে, ১ নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে আগামী ১০ বছর কোথায় কোথায় বাংলাদেশ থেকে মানুষ বিভিন্ন টাইপের কাজ নিয়ে, বিভিন্ন ডিফারেন্ট ক্যাটাগরির জব নিয়ে তারা যেতে পারে, কি কি সেটাকে আমরা বের করার চেষ্টা করছি। প্রযুক্তি ও ভিন্ন সংস্কৃতিতে দক্ষ ও যোগ্য না হলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয় বলেও জানান তিনি। বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে, এই ৩ দেশ থেকে ধরেন গিয়েছে ৩ জন ব্যক্তি একই সাথে গিয়েছে, কিন্তু ওই ২ দেশের ব্যক্তি দেখবেন প্রমোশন পেয়ে আগে চলে গেছে, অথবা মালিক যে আছে সে একটু প্রায়োরিটি দেয় ওই দেশে। কেন মালিক প্রায়োরিটি দেয়? কারণ তারা ওই ভাষাগুলা শিখে যায় এবং কিছু এথিক্স, আদব কায়দা শিখে যায়। বিদেশের মাটিতে দেশের সম্মান অক্ষুণ্ণ রাখতে সংশ্লিষ্ট দেশের আইন মানতে প্রবাসীদের আহ্বান জানান তিনি। চান দেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা। ৮ ঘন্টা হোক, ১০ ঘন্টা হোক, ১২ ঘন্টা হোক আপনি পরিশ্রম করছেন, ১৫ ঘন্টা হোক পরিশ্রম করছেন, কিন্তু আপনি যদি ভ্যালু অ্যাড করতে পারেন, অর্থাৎ আপনার মধ্যে যদি ট্রেনিং থাকে, কোনো আপনার মধ্যে সেই দক্ষতা যদি থাকে, তাহলে যেটা সম্ভব হবে সেটা হচ্ছে যে আপনি যদি এখন ঘন্টায় ১০০ টাকা পান, তখন আপনি ঘন্টায় ৩০০ টাকা পাবেন। সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং বেশ কয়েকটি সৌজন্য সাক্ষাতের পর চীনে যাবেন তারেক রহমান। বিভিন্ন অভিযোগে নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। দুপুরে রাজধানীর ৩০০ ফিটের একটি আবাসিক এলাকার বাড়ি থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়। পরে বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় তাকে। পরে সেখান থেকে নেওয়া হয় রাজধানীর ডিবি কার্যালয়ে। নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি জানান, সজীবের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ জেলা পুলিশের কাছে একাধিক অভিযোগ জমা পড়েছে। সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। অভিযোগের সত্যতা মিললে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এদিকে খায়রুল ইসলাম সজীবকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করেছে যুবদল। বসুন্ধরা এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে আসেন। তার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে আমাদের কাছে, সেই অভিযোগগুলো আমরা ভেরিফাই করার জন্য জিজ্ঞাসাবাদের জন্য আমরা নিয়ে এসেছিলাম। আমরা তার কাছ থেকে তথ্য নিয়েছি, আমরা এগুলো ভেরিফাই করতেছি এবং আমাদের কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছি তার কাছ থেকে সেগুলো আরো জাস্টিফাই করা হচ্ছে।
বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি। এরই মধ্যে প্লাবিত হয়েছে সুনামগঞ্জ ও রংপুর নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা। রংপুরের মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধে দেখা দিয়েছে ভাঙন। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশে বৃষ্টির পাশাপাশি উজানে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসামেও ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এতে উত্তরে 4 জেলা ও সিলেট, সুনামগঞ্জের নিম্নাঞ্চলে দেখা দিতে পারে স্বল্পমেয়াদী বন্যা। পাহাড়ি ঢলে প্লাবিত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন এলাকা, তলিয়েছে রাস্তাঘাট, ব্যাহত হচ্ছে যান চলাচল, ঢলের পানি ঢুকেছে বাড়িঘরেও। সুনামগঞ্জ তাহিরপুর সড়কের উপর দিয়েও বইছে পাহাড়ি ঢলের পানি। আনোয়ারপুর এলাকায় সড়কে ব্যাহত হয় যান চলাচল। সুরমা ও খাসিয়ামারা নদীর পানি বেড়ে দোয়ারা বাজার ও সদরের নিম্নাঞ্চলের কিছু এলাকাও প্লাবিত হয়েছে। তলিয়েছে গ্রামীণ সড়ক, ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ, পানি ঢুকেছে বাড়িঘর, দোকানপাটেও। ভোগান্তিতে বাসিন্দারা। কালকেও দেখেছি আমাদের গ্রামটা আর কি শুকনো ছিল এই সাইডটা, এখন সকাল থেকে উঠে দেখি মানে ঘরের উঠানে পানি। সকালে যেরকম পানি হয়েছে, মনে করে ইয়ার চেয়ে যদি আরেকটা ঢল মারে তাহলে বাড়ি ঘরের পানি ঢুকবে, মানে আমাদের অনেক দুর্ভোগ হবে। সিলেটের কোম্পানিগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে গেছে সাদা পাথর পর্যটন কেন্দ্রের দোকানপাট। ঝুঁকি বিবেচনায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে পর্যটন কেন্দ্রটি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সিলেট বিভাগে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। ওপারে ভারতের মেঘালয় ও আসামেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে দেখা দিতে পারে স্বল্পমেয়াদী বন্যা। এদিকে উজানের ঢলে তিস্তার পানি বেড়ে রংপুরের কাউনিয়া, পীরগাছা ও গঙ্গাচড়া উপজেলার চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফসলি জমি তলিয়ে যাওয়ার পাশাপাশি পানি ঢুকেছে বাড়িঘরেও। বন্যাতে আসলে তো আমাদের ক্ষতি করে, ধান বাদাম আর অন্যান্য জিনিস, পাট যা কিছু আছে সব ক্ষতি হয়েছে। আমাদের কিছু মাছের পুকুর ছিল 10-20টা, সেটাও চলে গেছে। আমরা কিভাবে চলবো? চলার মতো আমার কোনো বুদ্ধি নাই। পানির তোরে গঙ্গাচড়ার মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধে দেখা দিয়েছে ভাঙন। এরই মধ্যে বিলীন হয়েছে বাঁধের অন্তত 50 মিটার অংশ। গত বছর বাঁধের প্রায় 100 ফুট নদীতে বিলীন হয়ে যায়। সে সময় জিও ব্যাগ ফেলার দাবি জানায় স্থানীয়রা। তবে উল্টো উজানে বাঁশের পাইলিং করে এলজিইডি। স্থানীয়দের দাবি, ভুল পদক্ষেপের কারণে এবারও পানি বৃদ্ধির সাথে শুরু হয়েছে ভাঙন। এতে সেতু ও রংপুর কাকিনা আঞ্চলিক সড়ক হুমকির মুখে পড়ার শঙ্কায় তারা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কর্মকর্তারা। বাল যে এই তিস্তা নদীর ভাঙন রক্ষা করতে পারে, এটা একটা কোনো কথা হয়? এটা একটা কোনো যুক্তি? দূরত্ব ব্যবস্থা না নেয় তাহলে ব্রিজ ধ্বংস হয়ে যাবে, এই কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যাবে। এখানে প্রায় কয়েক হাজার ফ্যামিলি ব্রিজে ভাটি পাকে, এগুলো সব ধ্বংস হয়ে যাবে। এটা তো আমরা দেইনি, এটা হচ্ছে নদী বিশেষজ্ঞ টিম আসছিলেন এবং তারা এটা সাজেস্ট করছেন এবং তাদের সাজেশন মোতাবেকই আমরা এটা করছিলাম আর কি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী কয়েকদিন উজানে ভারতের পশ্চিমবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে।